আসসালামু আলাইকুম। বাংলাদেশে যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে নিঃসন্দেহে নানান আঙ্গিকে নানান দিক থেকে সারা বিশ্বের দৃষ্টি সেদিকেই। এবং আওয়ামী লীগ বিরোধী এই যে নির্বাচনটি তা আসলে দক্ষিণ এশিয়ার জন্য কতটা হুমকির অথবা যুক্তরাষ্ট্রের জন্য বা কতটা স্বস্তির সেই প্রশ্ন তুলে এই নির্বাচনকে কতটা সার্টিফিকেট দেবে যুক্তরাষ্ট্র তা বলার চেষ্টা করেছেন মার্কিন গবেষক এবং রাজনৈতিক বিশ্লেষক মার্কিন বুদ্ধিজীবী মাইকেল রুবিন সম্পর্কে আরেকটু বলে নিই যে তিনি আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো এবং মার্কিন প্রতিরক্ষার সদর দপ্তর পেন্টাগনে যার রয়েছে যথেষ্ট প্রভাব এমনটা শোনা যায়। সেই মাইকেল রুবিন একদিন আগে ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়ালগের একটি অনুষ্ঠানে যে বক্তব্য দিয়েছেন তাতে মনে হচ্ছিল যে অডিয়েন্সের সামনে তিনি খুব সংক্ষেপে বাংলাদেশের একটি ইতিহাস বর্ণনা করে যাচ্ছেন। তিনি মন্তব্য করছেন শুরুতেই যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের একটি অপ্রত্যাশিত সংকট এ সপ্তাহেই বাংলাদেশে ঘটতে যাচ্ছে। নির্বাচনকে উদ্দেশ্য করে তিনি বলছেন, তিনি তার বক্তব্যের শুরুতেই বলছেন যে 2024-এর 5 আগস্ট গণঅভ্যুত্থানের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যেতে বাধ্য হলেন, সেই অভ্যুত্থানের কারিগর যারা ছাত্ররা সেই ছাত্রদের পক্ষ অবলম্বন করেছিল বাইডেন প্রশাসন, মার্কিন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন, এবং ইরানের শাহের প্রতি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের যে দৃষ্টিভঙ্গি ছিল তার মতোই বাইডেন প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান একইভাবে শেখ হাসিনার প্রতি দৃষ্টিভঙ্গি পোষণ করেছিল এবং তাদের ব্যক্তিগত ক্ষোভের জায়গা থেকে তারা শেখ হাসিনা সম্পর্কে সেই ব্যক্তিগত ক্ষোভ বা বিরাগের জায়গা থেকে যেই তথ্যগুলো নেওয়ার চেষ্টা করছিলেন এবং বা নিজেরাও যা বিশ্লেষণ করার চেষ্টা করছিলেন সেগুলো নিঃসন্দেহে অবশ্যই বিকৃতমূলক ছিল। তারা সহজেই একটি মিথ্যা বয়ান বিশ্বাস করে ফেলেছিল যে তখন স্বৈরাচারী একনায়ক শেখ হাসিনা নির্বিচারে ছাত্রদেরকে হত্যা করছে। মাইকেল রুবিন বলছেন যে পরবর্তীতে ব্যালিস্টিক প্রমাণে দেখা যাচ্ছে যে ছাত্ররা পুরোপুরি নির্দেশ ছিল না, পাকিস্তানের সরবরাহকৃত অস্ত্র গোলা বারুদ দিয়ে এই ছাত্রদের কেউ কেউ নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর গুলি চালিয়েছিল। কিন্তু এই বিষয়টি যখন সবার বোধগম্যতার মধ্যে এলো অথবা অনেকের বোধগম্যতার মধ্যে এলো তখন অনেক দেরি হয়ে গেছে। তিনি বলছেন হাসিনার অপসারণের পর জামায়াতে ইসলামী প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে এবং তারা 2006 সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূসকে তাদের মুখপাত্র হিসেবে ব্যবহার করে আসছে। এই সেন্টেন্সটা খুব ভালো লেগেছে আমার কাছে এবং চরম বাস্তবতা। পশ্চিমাদের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি নিখুঁত প্রতিচ্ছবি, মাইকেল রুবিন বলছেন, এবং তিনি বিল ক্লিন্টন আর হিলারি ক্লিন্টনের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের সুবাদে তিনি ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের নিয়মিত বক্তা, এমনকি তিনি দ্য এল্ডার্সের সদস্য। এল্ডার্স হচ্ছে একটি সংগঠন বা জোট সাবেক বিশ্ব নেতাদের, যেই সংগঠনটি দাবি করে যে তারা মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের পক্ষে সবসময় দাঁড়ায়, কিন্তু কার্যত তা নয়। সেটা নিয়েও নানান ধরনের বিতর্ক রয়েছে, যদিও এই সংগঠনের সদস্যদের মধ্যে রয়েছে প্রয়াত জিমি কার্টার এবং নেলসন ম্যান্ডেলা। তিনি বলছেন যে অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেভাবে চিনে আসছেন বা এখনও চিনছে আরও বেশি করে, তাদের সামনে ডক্টর ইউনূসের যে ভাবমূর্তি, বাইরের পৃথিবী ডক্টর ইউনূসকে যেভাবে চেনে তার মধ্যে বিস্তর ফারাক, বিস্তর পার্থক্য। এবং এই ডক্টর ইউনূস সরকার আসার পর থেকে বাংলাদেশের কারাগার থেকে দণ্ডিত
সন্ত্রাসীদের মুক্তি দেওয়া হয়েছে এবং ইসলামপন্থী চরমপন্থীদের স্বাভাবিকীকরণ করেন যারা বাংলাদেশের ক্ষুদ্র খ্রিস্টান বা সংখ্যালঘু হিন্দুদের উপরে নির্যাতন চালিয়ে আসছে, লক্ষ্যবস্তুতে টার্গেট করেছে। এটা মাইকেল রুবিন বলছেন এবং তিনি এই জায়গায় এসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তুলনা করেছেন মিয়ানমারের কথিত গণতান্ত্রিক নেত্রী অং সান সুচি। যদিও মাইকেল রুবিন অনেক পরে এসে এই তুলনাটি করেছেন, বাংলাদেশের মানুষ অনেক আগে থেকেই এই তুলনা করা শুরু করে দিয়েছেন। তিনি বলছেন কার্যত ডক্টর মোহাম্মদ ইউনূস বার্মিজ রাজনীতিক, যেহেতু যুক্তরাষ্ট্র এখনও মিয়ানমারকে মিয়ানমার বলে না, তারা বর্মা হিসেবে ট্রিট করে, সেই জায়গা থেকে তিনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস বার্মিজ রাজনীতিক ও সাবেক নোবেল বিজয়ী অং সান সুচির মতো আচরণ করেন সংখ্যালঘুদের প্রতি অসহিষ্ণুতা প্রকাশ পাওয়ার পর, যার আভা ম্লান হয়ে যায়। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যেহেতু আমরাও সবাই আশা করেছিলাম যখন কিনা অং সান সুচি মিয়ানমারের স্টেট মিনিস্টার হলেন, তখন বিশ্ববাসীর ধারণা ছিল, শুধু আমাদের না, যে তিনি সেখানকার সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি সহানুভূতিশীল হবেন, তাদের পক্ষে অবস্থান নেবেন, তাদের নাগরিকত্ব দেওয়ার বিষয়টি তিনি নিষ্পত্তি করবেন। কিন্তু উল্টো দেখা গেল যে অং সান সুচি সগৌরবে রোহিঙ্গাদের বিরোধিতা করতে লাগলো। রোহিঙ্গাদেরকে মানুষ হিসেবে স্বীকৃতি তিনি দিতে চাইলেন না, নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে চাইলেন না, এবং তার কথাবার্তা, তার কর্মকাণ্ডে এমন মনে হলো যে তারা মানুষ নন। সেই জায়গাটিতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তুলনা করছেন মাইকেল রুবিন। তিনি বলছেন যে ইউনূসের দল বৃহস্পতিবার বা 12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচনের জন্য নির্ধারণ করেছেন তাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। ফলে বাংলাদেশিদের সামনে কেবল উগ্র ইসলামপন্থী বনাম উগ্র ইসলামপন্থী, মানে বিএনপিকে তিনি ইসলামপন্থী হিসেবে উল্লেখ করতে চেয়েছেন। এই জায়গাটিতে হয়তো কারো কারো দ্বিমত থাকতে পারে। যাও, দুটি একই ধারার প্ল্যাটফর্মের মধ্যে পছন্দের সুযোগ রয়েছে, কিন্তু কোনো বিকল্প বা ধর্মনিরপেক্ষ কোনো শক্তিকে বেছে নেওয়ার কোনো সুযোগ নেই। এবং এখানে লক্ষণীয় শুধু এই জায়গাটি ছাড়া, তাও বিএনপি নামে উল্লেখ করেনি, আর কোথাও বিএনপির উদ্দেশ্যে মাইকেল রুবিন কিছু বলেননি। তিনি তার যে আতঙ্কের কথা প্রকাশ করতে চেয়েছেন যে বাংলাদেশে উগ্র মৌলবাদী শক্তির যে চরম উত্থানের একটি সম্ভাবনা দেখা দিয়েছে, কোথাও কোথাও তার বাস্তবতার প্রমাণও বা নজির মিলেছে, সেই জায়গাটিতে তিনি আতঙ্কিত এবং সেই আশঙ্কা থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে তিনি এই কথাগুলো বলছেন। এবং তিনি বলছেন যে এই পর্যন্ত এসে স্টেট ডিপার্টমেন্ট, মার্কিন পররাষ্ট্র দপ্তর এইসব পরিস্থিতি নিয়ে প্রায় ঘুমিয়েই আছে বলে মনে হচ্ছে। সম্প্রতি একটি অডিও রেকর্ড যে প্রকাশিত হয়েছে, ফাঁস হয়েছে ওয়াশিংটন পোস্টে, সেটাকে ইঙ্গিত করে তিনি বলছেন এখানে ঢাকায় বর্তমান মার্কিন দূতাবাসের একজন রাজনৈতিক কর্মকর্তা ছাত্রদের কাছে ক্ষমতার দ্বারপ্রান্তে থাকা উগ্র গোষ্ঠী জামাতে ইসলামীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য অনুনয় করেছেন এবং এই সাবেক মার্কিন ডেপুটি চিফ অব মিশন জামাত ইসলামীর পক্ষে অঘোষিত লবিস্ট হিসেবে কাজ করছে। তারা জামাতকেই ক্ষমতায় দেখতে চায় এমন মন্তব্য করেছে এবং জামাত ইসলামীর মতন একটি সংগঠন বা রাজনৈতিক প্রতিষ্ঠানকে সমর্থন দিয়ে তারা মূলত সন্ত্রাস সহানুভূতিশীল হিসেবেই নিজেকে চিহ্নিত করছেন। এমনকি মার্কিন সমর্থনে ইঙ্গিতও এই দলের প্রতি রয়েছে। তিনি প্রশ্ন তুলছেন যে প্রশ্ন হলো পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্প প্রশাসনের যিনি পররাষ্ট্রমন্ত্রী, তিনি কি বাংলাদেশের বর্তমান বিপদের স্বরূপ অনুধাবন করবেন, নাকি সেই আগের মতোই মার্কিন স্টেট ডিপার্টমেন্ট যেমন তাদের পছন্দসই কোনো দল ক্ষমতায় এলে কোনো দেশে যেমন অভিনন্দন জানায়, ধন্যবাদ জানায়, ঠিক বাংলাদেশে যা ঘটতে যাচ্ছে সেটি তারা করবে? উগ্র মৌলবাদী গোষ্ঠীর উত্থান ঘটলে তাদেরকেও অভিনন্দন জানাবে কিনা? তিনি বলেন যে যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে উচিত কোনো অনির্বাচিত কর্মকর্তা যখন বৃহত্তম দলকে নিষিদ্ধ করেন তখন সেই নির্বাচনে কোনো বৈধতা থাকতে পারে না। আর রাজনীতিকরা মূলধারার দল নিষিদ্ধ করেন না যদি না তারা প্রতিযোগিতামূলক নির্বাচনে হেরে যাওয়ার তুমুল আশঙ্কা না করে।
ডক্টর মোহাম্মদ ইউনূস অবশ্যই অনির্বাচিত একজন কর্মকর্তা, তার ভাষায় সরকারের প্রধান নির্বাহী, এবং অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস তো দেশে 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব করেন না। তিনি তো প্রতিনিধি হয়ে এসেছেন সেই তুমুল অস্থির সময়টিতে যারা শক্তিতে বলিয়ান সেই ছাত্রদের প্রতিনিধি হয়ে তিনি সরকার প্রধান হয়েছেন। এবং এমন একজন অনির্বাচিত সরকার প্রধানকে যুক্তরাষ্ট্র সমর্থন করবে কিনা সেটি তো অনেক পূর্ণ হয়ে গেছে, বরং এই যে নির্বাচনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এক কলমের খোঁচায়, সেটিকেও যুক্তরাষ্ট্র সমর্থন করবে কিনা। তিনি বলছেন যে প্রায় 20 কোটি জনসংখ্যার একটি বাংলাদেশ যদি সন্ত্রাস সমর্থক হয়ে ওঠে, মানে সন্ত্রাসের রাষ্ট্রে পরিণত হয়, এবং যুক্তরাষ্ট্র ভারত ও ধর্মীয় স্বাধীনতার প্রতি শত্রু ভাবাপন্ন হয়, তবে তা হবে এক যুগান্তকারী পরিবর্তন। অর্থাৎ এই অঞ্চলের বা এই সাবকন্টিনেন্টে যে অস্থিরতা দেখা দিতে পারে সেই জায়গাটির জন্য বীজ রোপণ করছে সম্ভবত এই নির্বাচন, এমনটি তিনি বলতে চেয়েছেন। এখন মাইকেল রুবিনের কথা কতটুকু শুনবে ট্রাম্প প্রশাসন বা কতটুকু গুরুত্ব দেবে আন্তর্জাতিক বিশ্ব আমরা জানি না। যদি তার আশঙ্কাটি সত্য হয়ে থাকে যে এখানে উগ্র মৌলবাদী গোষ্ঠী নেতৃত্বে আসবে বাংলাদেশের মানুষের। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।